আচ্ছা, মেথড অফ রেজলিউশন এর একটা ইজি ট্রিক্স হচ্ছে, যদি এফ ফোর্সটা পজিটিভ এক্স অ্যাক্সিস এবং পজিটিভ ওয়াই অ্যাক্সিসের সঙ্গে তার মাঝখানে থাকে, অর্থাৎ যেটাকে বলে ফার্স্ট কোয়াড্র্যান্টে যদি থাকে, এটা যদি ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকে এবং যদি এফ ফোর্সটা হরিজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে আমরা বলতে পারি যে হরিজন্টালের যে কম্পোনেন্টটা এফের সেটা হচ্ছে এফ কস থিটা, আর ভার্টিক্যালের কম্পোনেন্টটা হচ্ছে এফ সাইন থিটা। ওকে, সিমিলারলি যদি এফ ফোর্সটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস আর নেগেটিভ এক্স অ্যাক্সিসের মাঝখান দিয়ে যায় এবং সেটা হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ এফ উইল বি মাইনাস এফ কস থিটা। কেন না, এটা মাইনাস এক্স অ্যাক্সিসের সঙ্গে আছে, সেই জন্য এটা মাইনাস এফ কস থিটা। সোজা বিষয়, এখানে দুটোই প্লাস ছিল, ওই জন্য এফ কস থিটা আর এফ সাইন থিটা হয়েছে। এখানে এইটা মাইনাস ডাইরেকশন, ওই জন্য এটা মাইনাস এফ কস থিটা, আর এটা প্লাস ডাইরেকশন, ওই জন্য এটা এফ সাইন থিটা। ওকে, এটা হলো আমার সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা হলো সেকেন্ড কোয়াড্র্যান্টের বিষয়। চারটে কোয়াড্র্যান্ট তো হয় এক্স আর ওয়াই অ্যাক্সিস মিলিয়ে। এবার থার্ড কোয়াড্র্যান্টে আসি। থার্ড কোয়াড্র্যান্টে কি দেখতে পাচ্ছি আমরা? থার্ড কোয়াড্র্যান্টে পজিটিভ ওয়াই অ্যাক্সিসও নেই আর পজিটিভ এক্স অ্যাক্সিসও নেই, দুটোই নেগেটিভ আছে। সেই কারণে এটা নেগেটিভের দিকে কম্পোনেন্টটা হবে, যদি হরাইজন্টালের সাথে সবসময় অ্যাঙ্গেলটা করছে থিটা। হ্যাঁ, এখানেও হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, এখানেও হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, এখানেও হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল ধরেছে। তাহলে সেক্ষেত্রে চোখ কান বুঝে একদম এটা মাইনাস ডিরেকশানে, তবে এটা মাইনাস এফ সাইন থিটা, এটা মাইনাস এটা মাইনাস ওয়াই ডাইরেকশানে, ওই জন্য এটা মাইনাস এফ সাইন থিটা, এটা মাইনাস এক্স ডাইরেকশানে, ওই জন্য এটা মাইনাস এফ কস থিটা। ওকে, এটা থার্ড কোয়াড্র্যান্টের ব্যাপার। এবার লাস্টে হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্টে। বুঝতেই পারা যাচ্ছে যে ফোর্থ কোয়াড্র্যান্টে পজিটিভ এক্স অ্যাক্সিস আছে আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস আছে। পজিটিভ এক্স অ্যাক্সিসে এফের কম্পোনেন্ট হবে এফ কস থিটা, কারণ হরাইজন্টাল সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, এটা প্লাস এফ কস থিটা অর্থাৎ এফ কস থিটা, আর যেহেতু এটা নেগেটিভ সেজন্য এটা মাইনাস এফ সাইন থিটা। তাহলে এটা হলো ফোর্থ কোয়াড্র্যান্ট। তাহলে এই চারটে কোয়াড্র্যান্টটা যদি যেভাবে থাকবে, এফটা হরাইজন্টালের সাথে যেরকম অ্যাঙ্গেল করে আমরা সেইভাবে বসিয়ে দেবো। সিম্পল মনে রাখতে হবে, যে ডাইরেকশান আসছে এক্সের যে ডাইরেকশানটা পাবো সেটা পজিটিভ হলে পজিটিভ, এক্সের নেগেটিভ ডাইরেকশান হলে নেগেটিভ বসবে। সিমিলারলি ওয়াইয়ের পজিটিভ ডাইরেকশান হলে পজিটিভ বসবে, আর ওয়াইয়ের নেগেটিভ ডাইরেকশান হলে নেগেটিভ বসবে। এটাই ট্রিক্স। মোমেন্টস কাকে বলে আর কাপল কাকে বলে আমরা আগে ক্লাসে ভালো করে পড়েছি, এখানে আরেকটুখানি শর্টে আলোচনা করে দিচ্ছি আমি। মোমেন্টস বলতে কী বোঝায় না, আমরা ডেফিনেশন পড়েছিলাম, ডেফিনেশন অফ মোমেন্টসে বলেছিলাম যে মোমেন্টস হচ্ছে এক ধরনের যখন একটা ফোর্স কোনো বডির উপর কাজ করে, সেই বডিকে কোনো পয়েন্টের সাপেক্ষে ঘোরাতে চেষ্টা করে, তখন সেই ঘোরানোর যে এফেক্টটা, টার্নিং এফেক্ট যেটা, সেই টার্নিং এফেক্ট অফ ফোর্সকে বলা হয় মোমেন্ট অফ দ্য ফোর্স। when a force acts upon a body কেন করে না, টু টার্ন ইট, এটাকে ঘোরাতে চেষ্টা করে, টু টার্ন ইট কীরকম, উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু এ পয়েন্ট, যে কোনো পয়েন্টের সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু এনি পয়েন্ট অর এ পয়েন্ট, উইথ রেসপেক্ট টু এ পয়েন্ট, দ্য টার্নিং এফেক্ট of the force is what is called moment of the force, ওই ফোর্সের মোমেন্ট বলে ডাকা হয়, মোমেন্ট
অফ দ্য ফোর্স। ওকে, এটা ছিল ডেফিনেশন। এই ডেফিনেশন থেকে আমরা মোমেন্টকে কীভাবে ক্যালকুলেট করছিলাম, যেমন ধরা যাক এই প্রথম ফিগারটায়, ফিগার 1-এ এ একটা অবজেক্ট বা বডি, সেখান থেকে এল দূরত্বে বি বলে একটা পয়েন্ট আছে, তার উপরে এফ এই দিকে প্রয়োগ করা হচ্ছে। কনসিডার দিস ফোর্স এফ অ্যাক্টিং অ্যাট পয়েন্ট বি অফ দ্য বার অফ লেন্থ এল। তাহলে সেক্ষেত্রে মোমেন্ট অফ দ্য ফোর্স এফ, মোমেন্ট অফ দ্য ফোর্স, এই ফোর্সটার মোমেন্ট বি পয়েন্টের সাপেক্ষে না, এ পয়েন্টের সাপেক্ষে কত হবে? এই ফোর্সটা বিতে প্রয়োগ করা হচ্ছে, তাহলে এ পয়েন্টের সাপেক্ষে ফোর্সটার মোমেন্ট কত হবে? তাহলে মোমেন্ট অফ এফ উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ ইজ ইকুয়াল টু কী হবে? ফোর্সের ম্যাগনিটিউড ইনটু যে লেন্থ, পারপেন্ডিকুলার যে লেন্থ বরাবর এফ কাজ করছে সেইটা, এফ ইন্টু এল। ওকে, তাহলে এই হলো আমার প্রথম যে ফিগারটা, সেই ফিগারটা দিয়ে মোমেন্টটাকে ক্যালকুলেট করার নিয়ম। কিন্তু যদি ফোর্সটা সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এরকমভাবে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ না করে হরিজন্টালের সাথে কিছু অ্যাঙ্গেল করে থাকে, যেমন এইরকমভাবে যদি অ্যাঙ্গেল করে থাকে, এটা এ হচ্ছে বডিটা বা অবজেক্টটা, তার থেকে বি ডিস্টেন্সে, মানে বি এল ডিস্টেন্সে বি বলে একটা পয়েন্ট আছে, যার উপরে এফ এইভাবে কাজ করছে। এইভাবে বলতে হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল প্রয়োগ করে কাজ করছে। হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করে এই এফ ফোর্সটা বি পয়েন্টে কাজ করছে। তাহলে সেক্ষেত্রে মোমেন্ট অফ দ্য ফোর্স কী হবে? মোমেন্ট অফ ফোর্স এফ উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ will be not f into l but will be f sin theta into l। কেন না, এটা যদি থিটা হয় তাহলে এই দিকটা হবে আমার, এটা এই দিকে প্রয়োগ করছে, তাহলে এই দিক বরাবর আমার আসবে এফ কস থিটা, এই দিক বরাবর হবে এফ কস থিটা। আর ঠিক এইটা যেহেতু এদিক বরাবর কাজ করছে, তাহলে এই দিক বরাবর হবে আমার, এই দিক বরাবর কাজ করবে এফ সাইন থিটা, এফ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখন এফ সাইন থিটাটা এল দূরত্বে আছে, তাহলে এখানে এটা কি হবে? এফ সাইন থিটা, এফ সাইন থিটা, যেখানে থিটাটা হরাইজন্টালের সাথে এফ এর অ্যাঙ্গেল, ইন্টু এল। এখানে কিন্তু ইন্টু দিলাম, এটা ক্রস প্রোডাক্ট বা কিছু দিইনি, এটা জাস্ট ইন্টু, একটা জাস্ট অ্যারিথমেটিক সাইন দিলাম এই মুহূর্তে, অ্যালজেব্রিক কোনো কিছু বসাইনি, ভেক্টর গুণ নয় এটা, এফ সাইন থিটা ইন্টু এল, এইটুকুনি জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে এই হলো আমার এই এফ যদি হরিজন্টাল থিটা অ্যাঙ্গেল করে, তারে মোমেন্টের এক্সপ্রেশন। মোমেন্টের কী হবে? ওই আমাদের যেটাকে বলে একক, মানে ইউনিট অফ মোমেন্ট কী হবে? অফকোর্স ফোর্সের ইউনিট, সাইন থিটা বা কস থিটা তো কোনো ইউনিট হয় না, ফোর্সের ইউনিট মাল্টিপ্লাইড বাই লেন্থের ইউনিট। তাহলে এসআই সিস্টেমে এসআই ইউনিট কী হবে? এসআই ইউনিট অফ মোমেন্ট কী হবে? এসআই ইউনিট অফ মোমেন্ট হবে, এসআইতে ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, আর লেন্থের ইউনিট হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটার, ক্যাপিটাল এন ছোটো হাতের এন, নিউটন মিটার, কোনো ফুল স্টপ হাইফেন কোনো কিছু লাগবে না, নিউটন মিটার মোমেন্টের এসআই ইউনিট। ওকে, এইবারে দুরকম মোমেন্ট হয় বলেছিলাম, আমরা ডিসকাস করেছিলাম ডিটেলসে, ওই মডেল দিয়ে বুঝেছিলাম। একটাকে বলে ক্লক ওয়াইজ মোমেন্ট, একটাকে বলে ক্লক ওয়াইজ, মানে ঘড়ি কাটার দিকে মোমেন্ট, ক্লক ওয়াইজ মোমেন্ট। Clockwise moment, it is the moment of force that produces turning effect of the body in clockwise direction। মানে টার্নিং এফেক্টটা হবে কোন ডিরেকশনে? ক্লকওয়াইজ ডাইরেকশনে। অর্থাৎ যদি এটা ক্লক হয়, তাহলে ক্লক কোন দিক থেকে কোন দিকে ঘোরে বলো? এটা যদি 12 হয়, এটা 1 হয়, তাহলে এই দিক থেকে এইদিকে, এইটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশন, এটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট। টার্নিং এফেক্ট যদি আমার ক্লকওয়াইজ ডাইরেকশনে হয় মোমেন্টের, তাহলে সেটাকে বলে ক্লকওয়াইজ মোমেন্ট। যেমন এখানে টার্নিং এফেক্টটা কোন দিকে হচ্ছে? এটা ক্লকওয়াইজ ডাইরেকশনে হচ্ছে, অর্থাৎ এ পয়েন্টের সাথে এল একটা হাতল আছে যদি ধরি, তাহলে বি পয়েন্টটাকে এফ ফোর্স দিলে এই দিকে ঘুরবে, এটা কোন দিকে ঘুরবে? এই দিকে ঘুরবে।
এই রকম দিকে ঘুরতে শুরু করবে এটা। সিমিলারলি এটাও যদি এদিকে প্রয়োগ করে তাহলে এই দিকে ঘুরতে শুরু করবে, আর যদি এদিকে প্রয়োগ করতাম এফটা তাহলে ওদিকে ঘুরতে শুরু করতো। তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট মানে ঘড়ি কাটার দিকে, আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট মানে হচ্ছে ঘড়ি কাটার বিপরীত দিকে। তো সোজা জিনিস। আর আমরা সাধারণত কি ধরে থাকি অঙ্কের খাতিরে, ক্লকওয়াইজ মোমেন্টটাকে ধরে রাখি পজিটিভ মোমেন্ট, ক্লকওয়াইজ মোমেন্টকে ধরে রাখি পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ কীরকম হবে, আমি যদি ড্র করি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা যদি 12টা হয় তাহলে এদিকে 11টা, তাহলে এইদিকে ঘুরতে থাকবে এটা, এইদিকে এদিকে এদিকে এদিকে। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে ঘুরবে, ক্লকওয়াইজ এই দিকে ঘুরবে, ঠিক আছে। তাহলে এই হলো ব্যাপার। আর ক্লকওয়াইজটাকে সাধারণত ধরা হয় পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজটাকে সাধারণত ধরা হয় নেগেটিভ। ওকে, এই অবধি পড়েছিলাম আমরা। এবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মুভমেন্ট কীভাবে হবে সেটা একটুখানি দেখব, আর মুভমেন্টে কিছু ল আলোচনা করব পরের ভিডিওটাতে, সেটা নিয়ে আসছি। আচ্ছা, এবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মুভমেন্ট। তো ধরা যাক একটা ফোর্স এফ, সেটা ম্যাগনিচিউড হচ্ছে এ থেকে বি পর্যন্ত ম্যাগনিচিউড, এবং ডাইরেকশান এ থেকে বি এর দিকে। তো এখানে ও একটা পয়েন্ট আছে, ও পয়েন্ট। এবার প্রশ্ন হচ্ছে ও এর সাপেক্ষে, ও পয়েন্টের সাপেক্ষে এই এফ যে ফোর্সটা, যেটা এবি বরাবর কাজ করছে এ থেকে বি পর্যন্ত, তার মোমেন্ট কত হবে। হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ফোর্স এ বি উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ, পয়েন্ট ও, উইথ রেসপেক্ট টু পয়েন্ট ও। তো এটা বার করতে গেলে আমাদের কী করতে হবে, এটা বার করতে গেলে আমাদের ও থেকে এই এ বি লাইনটার উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। ধরা যাক পারপেন্ডিকুলারটা হচ্ছে ও সি, পারপেন্ডিকুলারটা হচ্ছে ও সি। এবার এই পারপেন্ডিকুলার এই ও আর এর বিন্দু, ও থেকে এটাকে আমি জয়েন করে দেবো, আর ও থেকে এই বিটাকেও আমি এদিকে জয়েন করে দেবো। ওকে, তো এবার আমরা বলতে পারি যে মোমেন্ট অফ ফোর্স, বাই ডেফিনেশন বলতে পারি মোমেন্ট অফ ফোর্স এফ অ্যাবাউট পয়েন্ট ও কত হবে। আমরা মোমেন্ট অফ ফোর্স এফ অ্যাবাউট পয়েন্ট ও কী বলতে পারি, আমরা বলতে পারি এফ হচ্ছে ম্যাগনিচিউড মানে এবি মাল্টিপ্লাইড বাই ওসি। ওসি মানে এই ও এবির হাইটটা, ওসি মানে অ্যাকচুয়ালি ও এবির হাইটটা, সেটা যদি এইচ হয় তাহলে এটা এইচ হবে, কারণ পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ধরতে হবে। যে ফোর্সটা কাজ করছে, যে পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার টানা হয়েছে, সেই পারপেন্ডিকুলারটার লেন্থটা ধরতে হবে এখানে, এফ ইন্টু এইচ। তার মানে আমরা এখানে জ্যামিতির ভাষায় কি লিখতে পারি, এবি, এফ মানে হচ্ছে এবি ইন্টু এইচ মানে হচ্ছে ওসি, এবি ইন্টু ওসি। তাহলে ও এবি যে ত্রিভুজটা, তার অ্যাকচুয়ালি কী পেলাম, এটা তার ভূমি আর উচ্চতা পেলাম। এখন আমরা জানি যে কোনো ত্রিভুজের এরিয়া অফ এনি ট্রায়াঙ্গেল, ফর এক্সাম্পল ট্রায়াঙ্গেল ও এ বি কত না, হাফ ইন্টু ভূমি মানে বেস এবি ইন্টু ওসি, এটা আমরা জানি। তাহলে এবি ইন্টু ওসি মানে কত হবে, এবি ইন্টু ওসি মানে হবে 2 ইন্টু এবি ইন্টু ওসি means 2 into area of ত্রিভুজ OAB, এরিয়া অফ ট্রায়াঙ্গেল OAB। তাহলে এটাই আমরা এখানে লিখব, ইকুয়াল টু 2 ইন্টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল OAB। এইটা হচ্ছে গ্রাফিক্যাল মেথডে কীভাবে আমরা মোমেন্টটাকে ক্যালকুলেট করতে পারি। মানে গ্রাফিক্যাল মেথড মানে অ্যাকচুয়ালি জ্যামিতিক মেথড, জিওমেট্রিক মেথডে। তো এটা আমাদের পরে কাজে লাগবে, একটা থিওরেম আছে, সেই থিওরেমটা প্রুভ করার জন্য। ওকে, এবার আমরা জানবো লজ অফ মোমেন্টস। ল অফ মোমেন্টস, মোমেন্টের একটা প্রধান সূত্র হচ্ছে যে যদি কোনো বডি ইকুইলিব্রিয়ামে থাকে, আমরা দেখিয়েছিলাম মডেল দিয়ে, যদি কোনো বডি ইকুইলিব্রিয়ামে থাকে, বিভিন্ন প্যারালাল ফোর্সের আন্ডারে যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে অবশ্যই সাম অফ ক্লকওয়াইজ মুভমেন্ট উইল বি ইকুয়াল টু সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট।
স্টেটমেন্টটা কী ছিল এটার, যে ইফ এ বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থায় যদি থাকে, ইন ইকুইলিব্রিয়াম under the action of a number of parallel forces then the sum of the clockwise moment sum of the clockwise moments will be equal to the sum of the anti-clockwise moments about the same point. এখানে কিছু মিস করেছি কি, হ্যাঁ, ইফ এ বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম আন্ডার দ্য অ্যাকশন অফ এ নাম্বার অফ প্যারালাল ফোর্সেস দ্য সাম অফ দ্য ক্লকওয়াইজ মোমেন্টস উইল বি ইকুয়াল টু দ্য সাম অফ দ্য ক্লকওয়াইজ মোমেন্টস, এখানটায় হবে একটুখানি অ্যাডিশন হবে, সাম অফ দ্য ক্লকওয়াইজ মোমেন্টস অ্যাবাউট এনি পয়েন্ট sum of the clockwise moments about any point will be equal to the sum of the anti-clockwise moments about the same point. একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক পরেরটাতে। একটা এক্সাম্পল দিই আমরা, এক্সাম্পলটা হচ্ছে কীরকম হবে না, একটা দাড়িপাল্লার মতো একটা সিস্টেম যদি আমি কল্পনা করি, তার এইখানটা হচ্ছে আমার আটকানো আছে কোনো কিছু দিয়ে, মানে স্ক্রু বা কোনো কিছু দিয়ে আটকানো আছে দেয়ালের সাথে, এবং দুদিকে ঘুরতে পারে, এটা চাকা, এই রডটা ঘুরতে পারে। তো এইখানে একটা ফোর্স প্রয়োগ করা হচ্ছে নিচের দিকে, তার ভ্যালু হচ্ছে, এখানে যে মোমেন্টটা দেয়া হচ্ছে সেই মোমেন্টটা হচ্ছে m1 মোমেন্ট, মানে ফোর্সটা নিয়েই m1 মোমেন্ট। এইখানে যেটা প্রয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে m2 মোমেন্ট, এইখানে যেটা প্রয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে আমার m3 মোমেন্ট, আর এইখানে যেটা প্রয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে m4 মোমেন্ট। তো প্রত্যেকটা মোমেন্টের ডিস্টেন্স ডিফারেন্ট, যেমন ও থেকে ধরো যাক এটা ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা ধরা যাক ডি, বিভিন্ন পয়েন্ট আছে। তাহলে ও সির ডিস্টেন্সটা হচ্ছে ও এর ডিস্টেন্সটা হচ্ছে D1, ধরা যাক ও এর ডিস্টেন্স হচ্ছে D1, আর এই ও সির ডিস্টেন্সটা হচ্ছে D2, ওডির ডিস্টেন্সটা হচ্ছে D3, আর এই ও থেকে এই ডিস্টেন্সটা, ওবির ডিস্টেন্সটা হচ্ছে D4। তাহলে ডিফারেন্ট ডিস্টেন্সে মোমেন্টগুলো কাজ করছে। তো অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস বা ল অফ মোমেন্ট আমরা কি বলতে পারি তাহলে, অ্যাকর্ডিং টু, এবং এটা ইকুইলিব্রিয়ামে আছে, দি সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়াম সিস্টেম। যেহেতু ইকুইলিব্রিয়াম আছে তাই জন্য আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য ল অফ মোমেন্ট
অ্যাকর্ডিং টু ল অফ মোমেন্টস m1 কোন ডিস্টেন্স অপারেট করছে, d1 থেকে অপারেট করছে, d1 ডিস্টেন্সে m1 অপারেট করছে, তাহলে m1 d1 প্লাস m2 d2, m1 d1 প্লাস m2 d2, এগুলো কীরকম মোমেন্ট, এগুলো এর রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাই তো, অর্থাৎ এটা এদিকে ঘোরানোর চেষ্টা করছে, এটাও এদিকে ঘোরানোর চেষ্টা করছে, তাহলে এগুলো সব অ্যান্টি ক্লকওয়াইজ, দেখেই বোঝা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও তাই অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু এইগুলো কি করছে, এগুলো এই ডিরেকশনে ঘোরানোর চেষ্টা করছে, এটাও এই ডিরেকশনে ঘোরানোর চেষ্টা করছে, তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট। এবং ক্লকওয়াইজ মুভমেন্টগুলো সবসময় পজিটিভ মুভমেন্ট হয় জানি আমরা। তাহলে একটার ক্লকওয়াইজ মুভমেন্টের সামেশন কী হবে, ক্লকওয়াইজ মুভমেন্টগুলো হচ্ছে m3 d3 আর m4 d4, আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টগুলো কি m1 d1 m2 d2। ল মুভমেন্ট অনুযায়ী অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের সামেশন আর ক্লকওয়াইজ মুভমেন্টের সামেশন এরা সবসময় ইকুয়াল হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার মেন জিনিস, অ্যান্টি ক্লকওয়াইজের সামেশন আর ক্লকওয়াইজের সামেশন সবসময় সমান হবে ইকুইলিব্রিয়ামে, এটা হলো ল অফ মোমেন্ট।